হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস আর তোমরা দেখছো স্কুল অফ লার্নিং ইউটিউব চ্যানেল। দেখো, তোমাদের জেন পাস পরীক্ষা আগামীকালকে, মাত্র 24টা ঘন্টা সময় আছে। এবার শেষ মুহূর্তে কিছু কিছু কথা তোমাদের মনে রাখা উচিত। ভিডিওটা খুব ছোট্ট হবে, বেশি বড় হবে না, একটু দেখো। তো শেষ মুহূর্তে আমাদের কী কী কথা মনে রাখা উচিত সেটার জন্য আমি একটা ভিডিও বানাচ্ছি। বাড়ি থেকে যাওয়া থেকে পরীক্ষা হল পর্যন্ত এই যে সময়টা, এবং পরীক্ষার হলে বসে কী করবে, প্রত্যেকটা সময় আমাদের কী কী করা উচিত, কোন কথাগুলো মাথায় রাখা উচিত, এটার জন্য এই ভিডিওটা বানানো হচ্ছে। অ্যান্ড সবার প্রথমেই বলি, যারা যারা পরীক্ষা দিচ্ছ সবাইকে বেস্ট অফ লাক। সে তুমি আমাদের কাছে পড়ো বা অন্য কারো কাছে পড়ো, যেখানেই পড়েছো তুমি যদি ভালো করে পড়াশোনা করো তোমার সিলেকশন হবে অবশ্যই, তার জন্য বেস্ট অফ লাক। যাই হোক, সবার প্রথমে যেটা জিনিস সেটা হচ্ছে, যেই সমস্ত জিনিসপত্র তোমাকে নিয়ে যেতে বলেছে এক্সাম হলে সেই সমস্ত জিনিসপত্র নিয়ে যেতে হবে। অ্যাডমিটে তোমাদের অবশ্যই, অ্যাডমিটে তো যেটা থাকে তার পাশে কিছু কিছু লেখা থাকে, সেখানে রুলস লেখা থাকে, কিছু সেখানে লেখা থাকে যে কী নিয়ে যেতে হবে, কী নিয়ে যেতে হবে না, সেটা একটু পড়বে অ্যান্ড পড়ে নিয়ে সেখানে যা যা বলা আছে তা নিয়ে যাবে। সবার প্রথমে যেটা জিনিস অবশ্যই নিয়ে যাবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড। ঠিক আছে, দেখো অ্যাডমিট কার্ড ছাড়া তো তোমাদের পরীক্ষার বসতে দেবে না, এক্সাম হলে ঢুকতেও দেবে না। তো অ্যাডমিট কার্ড অবশ্যই নিয়ে যাবে। অ্যাডমিট কার্ড যদিও খুব বেশি বলা নেই, স্পেশালি যে কালার নিয়ে যাবে না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে যাবে, বাট আজকাল যেটা ট্রেন্ড সেটা হচ্ছে কালার সব জায়গায় চলে, তো কালারই নিয়ে যাও। ঠিক আছে, অবশ্যই 2 কপি নিয়ে যাবে। ঠিক আছে, তো 2 কপি নিয়ে যাবে অ্যাডমিট কার্ড। 2 নম্বর, যেই পরীক্ষার হলে যেই পেনগুলো দিয়ে লিখবে, ঠিক আছে, দেখো ওএমআর ফিল আপ করতে হবে তোমাদের। ওএমআর ফিল আপ করার জন্য নতুন পেন কেউ নিয়ে যাবে না। সবাই জানো হয়তো এই জিনিসটা, নতুন পেন কেউ নিয়ে যাবে না, যেটা ইউজ করা পেন, যেটা তুমি জানো যে যেই পেনটা আমি লেখে আটকায় না, সেই পেনটাকে নিয়ে যাও। ঠিক আছে, কারণ তোমার ওখানে যখন ওএমআর ফিল আপ করতে হবে, সেই ওএমআর ফিল আপ করাতে আটকে গেলে হয়তো নতুন পেন একদম, তো ওএমআর একটু ড্যামেজ হতে পারে নতুন পেন দিয়ে। তো যেই পেনটা লিখেছো স্মুথ করা পেন নিয়ে যাবে। 2 নম্বর জিনিস, কিছু কিছু পেন থাকে যার কালার একটু মোটা কালির, সেই পেনটা নিয়ে যাবে। ঠিক আছে, কিছু কিছু পেন থাকে যেগুলো খুবই পাতলা লেখে, সেগুলো নিয়ে যাবে না। যেগুলো একটু মোটা লেখে, ঠিক আছে, ওই পেনগুলো নিয়ে যাবে, যেটা তুমি অলরেডি লিখেছো। যদি না লিখে থাকো অবশ্যই দেখো যে তোমার বাড়িতে, তোমার কাছে এমন কোনো পেন আছে কি না, বা টাইম আছে নিয়ে নিতে পারো মার্কেট থেকে, যে যেই পেনটা একটু মোটা লিখছে, অ্যান্ড সেটাকে যদি পাও যে মোটা লাগছে, স্মুথ করে নাও। অবশ্যই ব্ল্যাক পেন নিয়ে যাবে। ঠিক আছে, ব্ল্যাক সব জায়গায় অ্যাকসেপ্টেবল, ব্ল্যাক পেনটাই নিয়ে যাবে। একটু মোটা লেখে সেটা নিয়ে যাবে। কেন কারণ বলছি আমি, ওএমআর ফিল আপ করার সময় আমরা দেখবো। এবার দেখো, আমি সঙ্গে সঙ্গে ওএমআর ফিল আপে আসছি না, একটু পরে, এটা ওএমআরের জন্য আমি রাখছি। আচ্ছা, 3 নম্বর জিনিস সেটা হচ্ছে, অ্যাডমিট আর পেন তো নিয়ে গেলে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা আইডেন্টিটি প্রুফ নিয়ে যেতে হবে। এবার আইডেন্টিটি প্রুফের জন্য সবচেয়ে আইডিয়াল হচ্ছে, তোমাদের যেহেতু হয়তো বেশিরভাগ জনের মানে 90% জনেরই হয়তো ভোট ওঠেনি, তো ভোটার কার্ড তো চলবে না, আধার কার্ড সবার কাছে আছে, অবশ্যই আধার কার্ডটা নিয়ে যাবে। আধার কার্ডটাই মাস্ট। তো আধার কার্ডটা নিয়ে যাবে। এবার যা দেখা গেল অনেক সময় হয় যে আধার কার্ডের যে ছবিটা, সেই ছবিটা অনেক পুরনো, আর সেই ক্ষেত্রে তুমি ছবি নিয়ে যাবে। ঠিক আছে, এমনিও তোমাদের ছবি নিয়ে যেতে বলেছে। 4 নম্বর হচ্ছে তোমাদের ছবি, পিকচার। কোন ছবি? যেই ছবি দিয়ে তুমি ফিল আপ করেছো, ওই মানে ফর্মটা ফিল আপ করেছিল, সেই ছবিটা নিয়ে যাবে। অবশ্যই এটা 1 কপি বলেছে, তুমি 2 কপি নিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আধার কার্ডটা যেটা বলেছে, আধার কার্ডের সঙ্গে সঙ্গে আর যদি কোনো তোমার এক্সট্রা কার্ড থাকে যেখানে তোমার ছবিটা বোঝা যাচ্ছে না, যদি আধার কার্ডে এরকম থাকে যে ছবিটা বোঝা যাচ্ছে না, তো এক্সট্রা কোনো যদি কার্ড থাকে সে তোমার কাছে, যেটাতে ছবি লাগানো আছে, সেইখানে নিয়ে যাবে। ঠিক আছে, আইডেন্টিটি প্রুফ মানেই হচ্ছে তোমার ছবির সঙ্গে মিলিয়ে দেখবে যে তোমার ডকুমেন্টসে যে ছবি এবং নাম এবং এজ আছে, তার সঙ্গে তোমার যেটা ডকুমেন্টস নিয়ে গেছো তার ছবি, এজ, নাম, ফাদার্স নেম, এই জিনিসগুলো যেগুলো আছে, বেসিক ডিটেলস যেগুলো, সেগুলো মিলছে কিনা সেগুলো অবশ্যই মিলিয়ে দেখবে। আধার কার্ডে যদি ছবিটা না মেলে, তাহলে তুমি ওই রকম কোনো কার্ড নিয়ে যেতে পারো যেখানে তোমার ছবি এবং সের সঙ্গে একটু মিল আছে। ঠিক আছে, এটা একটা জিনিস। তো হ্যাঁ, ছবি তো অবশ্যই নিয়ে যাবে, তার সঙ্গে যে এইগুলো অবশ্যই নিয়ে যেতে হবে। ঠিক আছে, এবং তোমরা অ্যাডমিটে পড়বে, দেখবে কী কী জিনিস বলেছে আরও নিয়ে যেতে হবে। পরের যে জিনিসটা অবশ্যই তোমাদের নিয়ে যেতে হবে, সেই জিনিসটা হচ্ছে, দেখো তোমাদের যখন চেকিং হয় ওএমআর ফিল আপে, সেক্ষেত্রে খুব ভালোভাবে চেকিং হয়। তো এমন কিছু পড়ে যাবে না যেখানে তোমাদের হচ্ছে চেকিংয়ে প্রবলেম হয়। দেখা গেলো অনেক সময় ঘড়ি, ওয়াচ, তো এটাও অনেক সময় নিয়ে যেতে দেয় না এক্সাম হলে। তোমরা একটু দেখবে যে এক্সাম হলে তোমাদের ঘড়ির অ্যাডমিট কার্ডে ঘড়ি উল্লেখ আছে কিনা। যদি না উল্লেখ থাকে তো কোনো অসুবিধা নেই, তোমাদের যে প্রত্যেকটা এক্সাম হলে হচ্ছে যে ঘড়ি দেওয়া থাকবে, যদি বলে দেয় যে ঘড়ি নিয়ে যাওয়া যাবে না। তো সেটা একটা গেল। 2 নম্বর জিনিস হচ্ছে, তোমাদের যে টাইমের ব্যাপারটা, কখন তোমরা বের হবে বাড়ির থেকে, সেটা খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তোমাদের একটা রিপোর্টিং টাইম আছে, দেখবে তোমাদের অ্যাডমিটের মধ্যে রিপোর্টিং টাইম লেখা আছে। কথার কথা, তোমাদের অ্যাডমিটের মধ্যে রিপোর্টিং টাইম লেখা আছে 9টা, সকাল 9টা। ঠিক আছে,
তো সকাল 9টা থাকে না, 9টা থেকে 10টা এরকম টাইপের রিপোর্টিং টাইম লেখা থাকে। তোমরা সকাল 9টাকেই বেস ধরে নেবে, ঠিক আছে, যে না সকাল 9টাই হচ্ছে আমার টাইম, 9টার মধ্যে আমাকে পৌঁছাতে হবে, ঠিক আছে। তো 9টা থেকে 10টা মানে 10টা পর্যন্তও তুমি ঢুকতে পারো এক্সাম হলে, কোনো অসুবিধা নেই, 10টার পরে আর ঢুকতে দেবে না। কিন্তু তুমি সকালে 9টাই টার্গেট করবে যে 9টার ঠিক আগে আগে আমাকে পৌঁছে যেতে হবে, ঠিক আছে। সেই অনুযায়ী দেখা গেলো তোমার বাড়ির থেকে বেরোতে, বাড়ির থেকে যেতে 2 ঘন্টা সময় লাগে, তার বেশি লাগা কথা না, কারণ জেন পাশে যে পরীক্ষার সেন্টারগুলো হয় সেই সেন্টারগুলো খুব বেশি হলে 50-60 কিলোমিটার হয়, তার বেশি কিন্তু খুব বেশি সম্ভব না যে তার বেশি তোমাদের এক্সাম সেন্টার তার থেকেও বেশি দিয়েছে। তো 60 কিলোমিটার যদি হয় মোটামুটি ধরছি যে 2 ঘন্টা সময় লাগতে পারে। এবার তুমি এমন কোনো এরিয়ায় আছো, টাউনের এরিয়ায়, যেখানে অনেক স্কুল আছে, সেখানে তো আরও কম ডিস্টেন্সে তোমাদের দেবে। কিন্তু তুমি যদি একদমই গ্রাম্য এলাকায় থাকো, সেখানে এক্সাম সেন্টারগুলো অনেক দূরে দূরে হয়, তো সেখানে সেই ক্ষেত্রে হতে পারে। তো অবশ্যই তুমি মিনিমাম তুমি একটু ক্যালকুলেট করে নেবে যে অ্যাপ্রক্স কত সময় নেয়, যত সময় নেয় তার চেয়ে একটু তুমি বেশি সময় ধরবে। ধরে নাও তোমার যেতে 2 ঘন্টা সময় লাগে, তুমি মনে করবে যে আমার 2.5 ঘন্টা সময় লাগে, ঠিক আছে, যে আমার 2.5 ঘন্টা সময় লাগে। যদি 2 ঘন্টা সময় লাগে তাহলে তুমি ধরো 2.5 ঘন্টা সময় লাগে, তুমি নিজে ধরবে 2.5 ঘন্টা সময় লাগে এবং আমাকে 9টার আগে আগে পৌঁছাতে হবে। তার মানে আমাকে কিন্তু সকাল 6টার দিকেই কিন্তু বাড়ির থেকে বেরোতে লাগবে, ঠিক আছে। খুব একদমই এরকম করবে না যে একদম টাই সবই সেই সময় যাচ্ছ, কারণ সেই সময় মাথা খারাপ হয়ে যায়। আমিও এরকম নিজে পার্সোনালি ফেস করেছি কিছু এক্সামে, যে এই এক্সামে টাইমের মধ্যে যেতে হতো এবং কোনো কারণে দেরি হয়ে যেতে পারে। রাস্তাঘাটের ব্যাপার তুমি জানো না, বাইরে তুমি যখন যাচ্ছ সেখানে যে কোনো রাস্তাঘাটে প্রবলেম হবে সেটা তুমি জানো না, কিন্তু যদি এরকম কিছু হয় তাহলে তোমার সারা বছরের কিন্তু যে পরিশ্রম, সেই পরিশ্রমটা কিন্তু ওই ধুলোস্যাৎ হয়ে যাবে শুধু ওই একটা মোমেন্টের জন্য যে তুমি বাড়ির থেকে একটু আগে বের হওনি কেন, ঠিক আছে। তো অবভিয়াসলি যেটা তুমি করবে সেটা হচ্ছে সময়ের আগে পৌঁছানোর চেষ্টা করো। তুমি 1 ঘন্টা আগে পৌঁছে যাও, কি যায় আসে। তো 8টার সময় পৌঁছাতে বলেছে, 9টার সময় পৌঁছাতে বলেছে, তুমি 8টায় পৌঁছে যাও, কোনো প্রবলেম নেই। কিন্তু যেখানে তোমাকে লাস্ট 10টায় বলেছে সেখানে যদি তুমি 9:55 পৌঁছাও না, তাহলে তোমার মধ্যে একটা প্যানিক কাজ করবে প্রচুর পরিমাণে, যে তখন দেখবে তোমার হার্টবিটও বেড়ে গেছে, তোমার নর্মাল যে থিঙ্কিং অ্যাবিলিটি সেটাও কমে গেছে। এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো তোমরা নিয়ে যাবে, আগে যাবে। এবার এক্সাম হলে চেকিং হয়, তারপর ঢোকে। এবার এক্সাম হলে যখন ঢুকবে তখন এক্সাম সেন্টারে চুপচাপ একটু বসে থাকো, চুপচাপ করে। ওখানে গিয়ে এটা না যে এর সঙ্গে কথা বলছো ওর সঙ্গে কথা বলছো, চুপচাপ বসো একটু। এক্সাম হলে যাও, নিজের সিটটা দেখো, নিজের সিটের মধ্যে চুপচাপ করে বসে থাকো। প্রথমে সিট খুঁজে নিয়ে ধরো তোমার এইরকম জায়গায় কোনো একটা জায়গায় সিট পড়েছে, তো তুমি চুপচাপ বসে থাকো একটু 5 মিনিট 10 মিনিট, মনটাকে শান্ত করো যে হ্যাঁ এখন তুমি প্রস্তুত পরীক্ষা দেওয়ার জন্য। তারপর ওখানে গিয়ে এর সঙ্গে কথা বলা ওর সঙ্গে কথা বলা কোনো দরকার নেই, ঠিক আছে। হ্যাঁ প্রয়োজন হলে অবশ্যই কথা বলবে, সেটা না, বাট ওইখানে গিয়ে এর সঙ্গে হাসি ঠাট্টা ওর সঙ্গে হাসি ঠাট্টা এর সঙ্গে কথা বলা ওগুলোর দরকার নেই, চুপচাপ করে বসো ওখানে। এই না 1 নম্বর জিনিস গেল। 2 নম্বর জিনিস, এক্সামে যখন আসলো পরীক্ষার ইনভিজিলেটর আসলো এবং যখন উনি হচ্ছে কোশ্চেন ডিস্ট্রিবিউশন করছেন, তখন তোমার মনটা একদম স্থির হয়ে যাওয়া উচিত যে না আমি একদম মানসিকভাবে প্রস্তুত এক্সাম দেওয়ার জন্য। এইবার আরও 2-1টা জিনিস যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের এখানে অ্যাডমিটের রোল নাম্বার ফিল আপ করার জন্য জায়গা থাকবে, ঠিক আছে। ধরো একটা বড় পোর্শন অ্যাডমিটের, মানে মোটামুটি অর্ধেক বা তার বেশি জায়গা, অর্ধেক জায়গা তোমাদের শুধু রোল নাম্বার লেখার জন্য বা তোমার এক্সাম কোড মানে এক্সাম সেন্টারের কোড এই জিনিসগুলো লেখার জন্য থাকবে প্রত্যেকটা জায়গায়। তো হ্যাঁ এক্সাম সেন্টারের কোড এই জিনিসগুলো অবশ্যই খুব ভালোভাবে ফিল আপ করবে, খুব ভালোভাবে, একদম খুব সোজা জিনিস, ঠিক আছে। কীভাবে দেখো ফিল আপ করতে পারে, ফিল আপ করা যায়। উপরের নাম্বার লেখা থাকবে 1 2 3 4 5 6 7 8 9 0, অথবা 0 দিয়ে শুরু করতে পারে অনেক সময়। এবার দেখা গেলো তোমার যে এক্সামের যে রোল নাম্বারটা, কথা বলছি, রোল নাম্বারটা ধরো 25779, ঠিক আছে। তো উপরে লেখার জন্য থাকবে তোমার জায়গা, যেটা নর্মালি থাকে। তো ধরো উপরে ছক আছে 2 5 7 9, এটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি আমি। তো এখানে দেখবে 1 2 3 4 করে অনেকগুলো কিছুই আছে, ঠিক আছে। এখানে দেখবে 1 2 প্রত্যেকটাতে লেখা আছে, তো 2 এ গিয়ে গোল করলে, তারপর 5 যদি হয় 5 গিয়ে গোল করে। নর্মালি যে অ্যাডমিট মানে এসে হয় পরীক্ষাগুলো হয় প্রায় সব পরীক্ষাতেই এরকমই থাকে, তোমাদের পরীক্ষা তো আমি আশা করছি যে ওই মাঠটা এরকমই থাকবে, ঠিক আছে। 5 ধরো এখানে আছে বা 7 ধরো নিচে কোনো একটা জায়গায় আছে, প্রত্যেকটা লেখা এবং ভালোভাবে শান্ত মাথায়, এটা তাড়াহুড়োর কিচ্ছু নেই। এটা শেষ হয়ে গেলে তোমার পরীক্ষায় শেষ, ঠিক আছে। মানে এই ওএমআর একটা যদি ড্যামেজ হয়ে যায় তুমি নতুন ওএমআর পাবে না, যেটা নর্মাল এক্সামে যেটা হয়, মানে প্রায় 99.99% এক্সামের ক্ষেত্রে যেটা হয়, তোমার একবার ওএমআর ড্যামেজ হয়ে গেলে তুমি আর কিন্তু ওএমআর পাবে না, ওটাই আছে তোমার কাছে। এই জন্য যখন অ্যাডমিটের রোল নাম্বারগুলো ফিল আপ করছো, দরকার নেই এর সঙ্গে কথা বলার, ওর সঙ্গে কথা বলার, চুপচাপ করে রোল নাম্বার ফিল আপ করো। তোমার যথেষ্ট স্মার্ট এইটুকু অন্তত নিজেই পারবে, ঠিক আছে। এটাকে প্রত্যেকটার জন্য অন্য কারো হেল্প নেওয়ার দরকার নেই। যদি কারো হেল্প নিতে হয় টিচারের হেল্প নাও, টিচার ওখানে আছেন, যদি কোনো প্রবলেম হয় তুমি অবশ্যই বলবে যে স্যার বা ম্যাম আমি কি এইভাবে করবো, যদি তোমার মনে হয় হ্যাঁ এভাবে, ঠিক আছে।
এবং প্রত্যেকটা জায়গা দেখা হলো তোমার বুকলেট নাম্বার যেটা পড়েছে, বুকলেট নাম্বার এ পড়েছে, তুমি দেখবে বুকলেট নাম্বারের জন্য আছে প্রত্যেকটা জায়গায়, ঠিক আছে। তো ওএমআর যে প্রথম যে জিনিসগুলো এগুলো আগেই দিয়ে দেবে, ওএমআর তোমাকে আগে দিয়ে দেবে, পরীক্ষার হলে 10 মিনিট আগে মোটামুটি তোমাকে ওএমআর সাবমিট করে দেওয়া হবে, তোমাকে দিয়ে দেওয়া হবে, প্রোভাইড করে দেওয়া হবে। সেইখান থেকে তুমি দেখবে যে তোমার যে বাকি রোল নাম্বারগুলো, সেটার জন্য তোমার যদি একটু 1 মিনিট 2 মিনিট সময় বেশি লাগে, তুমি দেখা গেলো পরীক্ষার কোশ্চেন দিয়ে দিয়েছে বাট তুমি ওএমআর ফিল আপ হয়নি, রোল নাম্বার করো, দরকার নেই, 1 মিনিট কম সময় নাও, বাট তোমার এটা নষ্ট হয়ে গেলে তোমার পরীক্ষাটাই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এইবার যখন পরীক্ষার হলে তোমরা আসলে, এইবার দেখো ওএমআর যখন ফিল আপ করবে তখন একটা ভুল স্টুডেন্টরা করে, যেটা হচ্ছে ধরো ওএমআর তোমরা ফিল আপ করছো, আমি ধরো লিখছি ABCD, কোনো একটা কোশ্চেন দেখা গেল কোশ্চেন নাম্বার 5 এর ওএমআর ABCD দেওয়া আছে, ঠিক আছে। কোনো একটা কোশ্চেন পড়লে তুমি জানো যে কোশ্চেনের আনসারটা হচ্ছে বি, তাহলে কোশ্চেনের আনসারটা বি হলে তুমি বিতে ফিল আপ করবে। কীভাবে ফিল আপ করে ওএমআর দেখো, বা আমি পার্সোনালি কীভাবে ফিল আপ করি। সবার প্রথমে বাউন্ডারি লাইনটা দাগ দিতে হয়, ঠিক আছে। বাউন্ডারি লাইনটা দাগ দিলে প্রথমে 2টো দাগ দিয়ে দিলে বাউন্ডারি লাইন, যখন তোমার মনে হলো হ্যাঁ বাউন্ডারি লাইনটা ঠিক আছে, বাউন্ডারি লাইন করে নিলাম, বাইরের থেকে দিতে হয় ভেতরের দিকে, বাউন্ডারি লাইনটা দিয়ে দিলাম। এবার ভেতরের দিকে আবার জায়গাটা আছে, এবার ভেতরের দিকটা তুমি একটু তাড়াতাড়ি করে নাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু এটা করবে না যে তাড়াতাড়ি করে বাউন্ডারি লাইনটা এইভাবে করছো, তাহলে বাইরে বেরিয়ে যেতে পারে, ঠিক আছে। বাউন্ডারি লাইনটা সবার প্রথমে দাগ দাও বাইরের থেকে, প্রথমে 1টা 2টো করে, তারপর যখন হয়ে গেল তারপর ভেতরের দিকে গোল করে দাও। এই জন্য তোমাকে বলছি যে কালিটা একটু মোটা হওয়া প্রয়োজন, কারণ যদি তুমি কালিটা মোটা নাও তাহলে এটা তাড়াতাড়ি হয়, যদি কালিটা খুব পাতলা হয় তাহলে এইটা একটু দেরি লাগে, ঠিক আছে। এই ফিল আপটা করতে একটু দেরি লাগে। এই জন্য তোমাকে বলছি যদি কালার মোটা হয় তাহলে অবশ্যই খুব ভালো জিনিস, যদি পেন মোটা হয় এবং যেই পেনটা চলে, এটা না যে তুমি একদম নতুন পেন নিয়ে গেছো ওএমআর ড্যামেজ হয়ে যাবে তাহলে, ঠিক আছে, ছিঁড়ে যেতে পারে ওএমআর, যেটা একদমই ঠিক হবে না তোমার জন্য, কারণ ওএমআর ড্যামেজ হয়ে গেলে তোমারই প্রবলেম হবে পরীক্ষার হলে, ঠিক আছে। এভাবে করবে। এবার পরীক্ষার হলে আমরা জানি 5খানা সাবজেক্ট আছে, টাইম ম্যানেজমেন্টের জন্য একটা ভিডিও বানানো আছে, বাট আমি আবার বলে দিচ্ছি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বলছি, ফিজিক্স কেমিস্ট্রি বায়ো, লজিক্যাল রিজনিং অ্যান্ড ইংলিশ। এবার এই 3টে সাবজেক্টের মধ্যে আমি বলেছি ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি আগেও বলেছিলাম তোমাদের সবার শেষে করবে, বায়োলজি, লজিক্যাল রিজনিং অ্যান্ড ইংলিশ এই তিনটে সাবজেক্ট হচ্ছে সবার আগে করবে। এই 3টে সাবজেক্টের অর্ডার তোমরা নিজেই ডিসাইড করবে, মানসিকভাবে প্রস্তুত হয়ে যাবে, ঠিক আছে, যে আমরা লজিক্যাল রিজনিং আগে করবো বা বায়োলজি আগে করবো এবং ইংলিশ আগে করবো, সে যেটাই হোক না কেন তোমরা এই 3টে সাবজেক্ট আগে করবে যখন দেখবে এই 3টে সাবজেক্টে হয়ে যাচ্ছে। কারণ দেখো এখানে 25 মার্কস আছে, এখানে 20 মার্কস আছে, আর এখানে 20 মার্কস আছে, টোটাল তোমাদের 65 মার্কস আছে। এই 65 মার্কসে তোমরা যদি ঠিকঠাক করে স্কোর করতে পারো তোমরা পরীক্ষাটাকে বাজিমাত করে নেবে, ঠিক আছে। এখানে দেখবে যেটা মূল কম হয়, এখন বায়োলজি যেরকম একটা সাবজেক্ট, এই সাবজেক্টে খুব বেশি সময় লাগে না, কারণ যেই কোশ্চেনের আনসার জানো সেটা জানো, যেটা জানো না সেটা না, এটা না যেটা ক্যালকুলেশন করে বের করতে হচ্ছে। তো এই জন্য বায়োলজি, ইংলিশ বিশেষ করে এই দুটো সাবজেক্টের সময় কমই লাগে। লজিক্যাল রিজনিংয়ে কিছু কোশ্চেন থাকে, সেই কোশ্চেনটাকে তোমাকে একটু প্রবলেম করতে পারে। এটাতেই আমার নেক্সট স্টেপ বলছি আমি, সেটা হচ্ছে কোশ্চেনে আটকে যাবে না কোনো একটা নির্দিষ্ট কোশ্চেনে, ঠিক আছে। তাহলে প্রথমে এই 3টা করো, তারপরে এই দুটোর মধ্যে যেটা ভালো লাগে সেটা করো, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্ট অবশ্যই করো, প্রত্যেকটা সাবজেক্টকে সময় বেঁধে দাও যে 20 মিনিটের বেশি সময় আমি নেব না, যদি 20 মিনিটের বেশি সময় হয় আমি অন্য সাবজেক্টে যে চলে যাবো। তাহলে হলো বায়োলজিতে তুমি মাথায় ডিসাইড করে গেছো যে আমি 18 মিনিটস বা 20 মিনিটস বা 15 মিনিটস 15 to 18 মিনিটসও করবো, তোমার কথা বলছি আমি। তুমি ধরো মাথায় কী করেছো যে আমি বায়োলজিতে যে কোশ্চেন থাকে, তো 20টা কোশ্চেন আমি 15 মিনিটে করবো, তো তুমি 15 মিনিটই দেখো ঘড়ির খাতে, তো 15 মিনিটের জায়গায় 16 মিনিট 17 মিনিট বা 18 মিনিট হয়ে গেলে ঠিক আছে, বাট যদি খুব বেশি সময় লাগে সেটাকে স্কিপ করে অন্য সাবজেক্টে যাও, কোনো অসুবিধা নেই। পরেরটা হচ্ছে একটা যে কোনো পার্টিকুলার কোশ্চেনে স্টাক হয়ে যেও না। দেখা গেলো একটা কোশ্চেন লজিক্যাল রিজনিংয়ের কোশ্চেন বলছি, আমি আমার সাবজেক্টেরই বলছি, লজিক্যাল রিজনিং একটা সিরিজের কোশ্চেন আছে। এবার সিরিজের কোশ্চেন অনেক সময় মাথায় আসে না হঠাৎ করে, তো দেখা গেলো ওই সিরিজের কোশ্চেন, এবার তুমি পারবে সিরিজের কোশ্চেন অনেক প্র্যাকটিস করেছো, কিন্তু ওই টাইমে ওই মুহূর্তে তোমার ওই কোশ্চেনটা মাথায় আসছে না, লজিকটা মাথায় আসছে না যে কী হতে পারে। এবার তুমি ওইটাতে আটকে গেছো, চলতেই আছে। আমি তোমাদের আগেই বলেছি যে 30 সেকেন্ড সময় তোমার একটা নেবে, খুব বেশি হলে 1 মিনিট, তার বেশি হলে তুমি চলে যাও অন্য কোশ্চেনে চলে যাও, ঠিক আছে। 20টা কোশ্চেন আছে, 20 মিনিটের বেশি সময় একদমই দেওয়া যাবে না। এবার যদি তুমি দেখো 1 মিনিটের বেশি সময় লাগছে বা 30 সেকেন্ডে, বা তুমি প্রথম 30 সেকেন্ডে তোমার কিছুই মাথায় আসছে না, তুমি নেক্সটে চলে যাও। ওই প্রত্যেকটা কোশ্চেন করতে হবে। দেখো তুমি ভেবে গেছো লজিক্যাল রিজনিং করে তো 20 পাবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কোশ্চেন যদি একটু কঠিনও করে তো সেটা তোমার জন্য কঠিন না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এর জন্য অনেক স্টুডেন্ট প্যানিক করে যায় যে আমার তো কোশ্চেন, আমি তো ডিসাইড করে এসেছি আমি বায়োলজিতে আমি 25-25 স্কোর করবো, কিন্তু আমার বায়োলজিতে কোশ্চেনে স্টাক হয়ে গেছে, আমি ওইটা মনে ছিল, আমি আপাতত মনে করতে পারছি না, একে জিজ্ঞেস করছো ওকে জিজ্ঞেস করছো, একদম করবে না। ইনভেস্টিগেটর যা ইচ্ছা করতে পারে ওখানে, ঠিক আছে, তোমার পরীক্ষা আটকে দিতে পারে এরকম করলে, একদম কাউকে করবে না। নিজে যতটুকু পারছো ততটুকু আগে করো, সময় বাঁচলে পরে দেখা যাবে, যেটা আগে পারছো সেটা তো করো। তাহলে এবার জিনিস হচ্ছে তোমার যেই কোশ্চেনে, কোনো একটা কোশ্চেনে যদি আটকে যাচ্ছ, স্টাক হয়ে যাচ্ছ, সেই কোশ্চেনটাকে মুভ করে পরের কোশ্চেনে চলে যাও। সেই কোশ্চেনটা তোমার দাগ দেওয়া থাক ওএমআর এই কোশ্চেনে অবশ্যই কোশ্চেনে দাগ দিয়ে রাখো যে কোশ্চেনটাই ঠিক করছো। এবার এই যে আটকে যাওয়ার ব্যাপারটা, এটার জন্য অনেক স্টুডেন্ট কিন্তু কোয়ালিফাই করতে পারে না। পরের যেটা পয়েন্ট
সেই পয়েন্টটা হচ্ছে আটকে যাওয়ার পর সেটা হচ্ছে ওএমআর ফিলিং। যখন কোনো স্টুডেন্ট ওএমআর ফিল আপ করে, এবার ওএমআর ফিল আপ করার সময় ও ভাবে যে না আমি টোটালটা করে নিই, আমি কোশ্চেনে সলভ করি, কোশ্চেনে দাগ দিয়ে রাখি, শেষে আমি ওএমআর ফিল আপ করবো। একদম করবে না, ওএমআর ফিল আপ করতে প্রচুর সময় লাগে, ঠিক আছে? 100টা কোশ্চেন আছে, 100টা কোশ্চেনের ওএমআর ফিল আপ করতে তোমার ধারণা নেই হয়তো যে তুমি কত সময় নষ্ট করে দেবে ওএমআর ফিল আপের ক্ষেত্রে। এই জন্য দেখা গেলো তোমার 90 মিনিটস টাইম, এবার এই 90 মিনিটস টাইমে তোমার 85 মিনিটস তোমার কোশ্চেন সলভ করতে লেগেছে, এবার তুমি 5 মিনিটে ওএমআর ফিল আপ করতে যাচ্ছ, শেষ, তোমার আর পরীক্ষা হবে না, তোমার মানে ক্লিয়ার হবে না আর পরীক্ষা, তোমার ওই পরীক্ষাটা আর ক্লিয়ার হবেই না। কারণ তোমার মনে হয় যে ওএমআর ফিল আপে খুব কম সময় লাগে, বাট ওএমআর ফিল আপে অনেক বেশি সময় লাগে, তুমি যতটা ভাবছো তার থেকে অনেক বেশি সময় ওএমআর ফিল আপে লাগে। এই জন্য একদম লাইটলি নেবে না ওএমআর ফিল আপকে। যখনই কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের করছো, যখন কিছু কোশ্চেন 4টা বা 5টা কোশ্চেন হয়ে যাচ্ছে, তার 4টা বা 5টা কোশ্চেন সঙ্গে সঙ্গে ফিল আপ করে নাও। এরকমও করতে পারে যে প্রত্যেকটা কোশ্চেন করে নিয়ে তারপর ফিল আপ করছো, কোশ্চেন বাই কোশ্চেন করছো। বাট আমি যেটাকে বেশি প্রেফার করি সেটা হচ্ছে 5 কোশ্চেন্স অ্যাট এ টাইম, ঠিক আছে? 5টা কোশ্চেন তুমি সলভ করলে তারপর ফিল আপ করে না। অথবা আমি অনেক সময় বলি যে একটা পাতা, তোমার এই পাতাটা সাপোজ পেজ নাম্বার 3, পেজ নাম্বার 3তে যতগুলো কোশ্চেন আছে, পেজ নাম্বার 3তে দেখা গেলো 5টা কোশ্চেন আছে, ওই 5টা কোশ্চেন তুমি ফিল আপ সলভ করলে, এবার পেজ নাম্বার 3 জন্য 5টা কোশ্চেন একদম খুব দেখে ফিল আপটা করে নিলে, নেক্সট পেজে গেলে নেক্সট ফিল আপ করলে, নেক্সট পেজে তুমি দেখা গেলো ওই 5টা কোশ্চেনের মধ্যে 2টো কোশ্চেন মাত্র পেরেছো, ওই পেজের 2টো কোশ্চেন পেরেছো, 3টা পারোনি, ঠিক আছে? ওই 2টো কোশ্চেন ফিল আপ করে নাও। বোঝা গেছে ব্যাপারটা? খুব কেয়ারফুলি। আচ্ছা, পরের যে জিনিসটা হচ্ছে কিছু কিছু কোশ্চেন আছে তোমাদের যেগুলোতে নেগেটিভ মার্কিং নেই, জানো তোমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে যে 2 মার্কসের কোশ্চেনগুলো থাকে সেগুলোতে কিন্তু নেগেটিভ মার্কিং নেই, সেগুলো অবশ্যই করে আসতে হবে, এটা না যে লজিক্যাল রিজনিং আর ইংলিশের ক্ষেত্রে প্রত্যেকটা নেগেটিভ মার্কিং আছে, বাট বাকি যে কোশ্চেনগুলো আছে এটার জন্য ভিডিও দেখো আমার হাউ টু অ্যাটেম্প দ্য পেপার, ঠিক আছে? ওই ভিডিওটা দেখো এখানে। তো ওই কোশ্চেনগুলো অবশ্যই করে আসতে হবে, যেখানে নেগেটিভ মার্কিং আছে সেগুলোতে বাদ দিলেও দিতে পারো। ওএমআর ফিল আপে তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একটা কোশ্চেন অ্যাট এ টাইম করো, সে ঠিক আছে, বাট আমার প্রেফারেবল থাকে 5টা কোশ্চেন অ্যাট এ টাইম। 5টা কোশ্চেন করলে বা 6টা 7টা বা ম্যাক্সিমাম 10টা, তার বেশি যাবে না, ঠিক আছে? 10 কোশ্চেন্সের বেশি যাবে না, 10টা কোশ্চেন করলে তারপর তুমি 10টা কোশ্চেনকে আস্তে আস্তে ফিল আপ করো না। অনেক বেশি কোশ্চেন একসঙ্গে করতে গেলে কি হয়, তোমার গড়বড় হতে পারে যে 2 নম্বরের জায়গায় তুমি 3 নম্বরের জায়গায় তুমি 2 নম্বর কোশ্চেনটা ফিল আপ করতে উল্টোপাল্টা হয়ে গেলো, তো এটা অনেক সময় হয়। এই জন্য আমি বলি যে খুব বেশি কোশ্চেন না, 4টা 5টা কোশ্চেন নাও, 4টা 5টা কোশ্চেন সলভ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওএমআরে চলে যাও, টুক করে ফিল আপ করে নাও। তো একটু সাবধানে ফিল আপ করতে হবে ওএমআর, কারণ ওএমআর তো তোমার কোশ্চেনের যে রিপ্রেজেন্টেটিভ, তোমার যে পরীক্ষার রিপ্রেজেন্টেটিভ, সেটা তো ওএমআরই, তাই না? তো তোমাকে ওএমআরটা একটু ঠিকঠাক করে ফিল আপ করতে হবে, রোল নাম্বার তো অবশ্যই ফিল আপ করতে হবে, যেই জিনিসগুলো নিয়ে যেতে বলেছে সেগুলো নিয়ে যাও, টাইম ম্যানেজমেন্ট একটু ঠিকঠাক করে করো। একটা কোশ্চেনে আটকে গেলে স্কিপ হয়ে যাও, দরকার নেই তোমাকে 100টার মধ্যে 100টা কোশ্চেনই সলভ করে আসতে হয় না, 100টার মধ্যে 60টা কোশ্চেন করতে পারলে অনেক ভালো, ঠিক আছে? তো ব্যাস এই জিনিসগুলো খেয়াল রাখো লাস্ট মোমেন্টের। আর শেষে এটাই বলতে চাই যে যারা পড়াশোনা করেছো তাদের চিন্তা করার কিছু কারণ নেই। যদি কোশ্চেন কঠিন হয়, সবার জন্য কঠিন, শুধু তোমার জন্য কঠিন না। এখানে কাট অফ মার্কের ব্যাপার আছে, এখানে পাসিং মার্কসের ব্যাপার নেই যে তোমাকে 115-র মধ্যে 60 পেতেই হবে, তবে তাহলে পাবে না, সেরকম কোনো ব্যাপার নেই। সে আমরা বলি যে 60 পেতে হবে, না হলে খুব মুশকিল। বাট যদি কোশ্চেন কঠিন হয় না, সেটা তোমার জন্য কঠিন না, সেটা সবার জন্য কঠিন, কাট অফ মার্ক করে যাবে, চিন্তা করার কারণ নেই, ঠিক আছে? এই জন্য পরীক্ষার হলে প্যানিক করার কোনো দরকার নেই। কোনো একটা কোশ্চেন পারছো না, ঠিক আছে, তোমার কঠিন মনে হচ্ছে, বাকিদেরও কঠিনই মনে হচ্ছে, ডোন্ট ওয়ারি। পড়াশোনা যদি তোমরা করে থাকো তাহলে তোমার কঠিন মানুষ, বাকিদেরও কঠিন, অসুবিধা নেই। নিজের উপর একটু কনফিডেন্স রাখো এখন আর চিন্তা করার না। আর এই আজকের যে দিনটাতে, এই দিনটাতে সব কিছু পুরো নেবো, সব কিছু করে নেবো, এরকম না, একটু রিল্যাক্স থাকো আজকের দিনটাতে। কালকে যখন পরীক্ষা দিতে যাবে একটু আগে বের হোক, খুব তাড়াতাড়ি না। আর যে অ্যাডমিটটা একটু পড়ে নাও, দেখো কী বলেছে নিয়ে যেতে। তো অবশ্যই এই জিনিসগুলোর খেয়াল রাখবে। আই হোপ তোমাদের ভিডিওটা হেল্পফুল হয়েছে। হেল্পফুল হলে একটু লাইক করো, এটাই আমার মোটিভেশন, ঠিক আছে? চলো ভালো করে পরীক্ষা দাও।